স্বাগত জানাচ্ছি একাত্তর জার্নালে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। দর্শক, আপনারা জানেন যে এই অনুষ্ঠানে আমরা মূলত আলোচনা করি দিনের উল্লেখযোগ্য সব খবর নিয়ে। জানিয়ে দিয়ে আপনাদেরকে আগামীকাল সকালে যে পত্রিকাগুলো আপনারা পাবেন তার প্রধান প্রধান শিরোনাম, সঙ্গে থাকে প্রতি মুহূর্তে আপডেট হওয়া অনলাইন নিউজ পোর্টালগুলোর শিরোনামও, আমরা সেগুলো নিয়েও আলোচনা করি। আজ আমাদের সাথে একাত্তর জার্নালে টেবিলে যোগ দিয়েছেন দৈনিক সংবাদের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ফেরদৌস হোসেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আমাদের সহকর্মী তানভীর আমাদের সাথে যুক্ত হবেন লন্ডন থেকে স্কাইপের মাধ্যমে, এবং মারুফ রসুল অনলাইন অ্যাক্টিভিস্ট এবং ব্লগার, তিনি আমাদের সাথে যুক্ত হবেন বাড়িধারা থেকে। আমরা তার সাথেও কথা বলব। আমরা শুরুতেই যেতে চাই মনিরুজ্জামান, আপনার কাছে বর্তমান যে পরিস্থিতি চলছে, বিশেষ করে পরপর একজন প্রকাশকের হত্যাকাণ্ড, আরেকজন আহত হওয়া, আবার একদিন দুই দিনের ব্যবধানে একজন পুলিশকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা, সার্বিকভাবে এই পরিস্থিতিকে কিভাবে বিশ্লেষণ করবেন আপনি? পরিস্থিতি তো নিঃসন্দেহে ভয় পাওয়ার মতো, ভয়াবহ বলবো না, তবে চিন্তিত হওয়ার মতো, ভয় পাওয়ারও মতো। কারণ এই শেষ দুটি হত্যাকাণ্ড এবং একটি হত্যা চেষ্টা, অর্থাৎ শুদ্ধস্বরের সম্পাদক টুটুলকে টুটুল সহ দুজনকে হত্যা চেষ্টা এবং জাগৃতির সম্পাদক দীপনকে হত্যা করা, পরে প্রকাশ্যে দিনের বেলায়, ওই দুটো ঘটনা দিনের বেলায় ঘটেছে। দিনের বেলায় রাস্তায় কুপিয়ে পুলিশকে হত্যা করা, অন্য পুলিশদের, সশস্ত্র পুলিশদের উপস্থিতিতে, এটাকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ আছে বলে আমি মনে করি না। কারণ জিনিসটা দেখতে হবে, ধরেন প্রকাশকদের যে মেরেছে গোপনে মেরেছে, কেউ তখন সেখানে ছিল না, মেরে বাইরে থেকে তালা লাগিয়ে চলে গেছে, অনেক পরে সেটা বোঝা গেছে। কিন্তু এই পুলিশকে যে মারল, সঙ্গে আরো কয়েকজন পুলিশ ছিল তাদের সঙ্গে, সেটা প্রকাশ্যে দিনের বেলায় রাস্তায়। তার মানে দেখেন, পরিকল্পনাটা হচ্ছে তারা পুলিশকে হত্যা করার জন্যই গেছে। ওখানে গেছে, মোটরসাইকেল করে তিনজন গেছে, নামছে, নেমে হত্যা করে চলে গেছে। মানে এ ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ওয়েল এক্সিকিউটেড হত্যাকাণ্ড। এটা কিন্তু শুধু শুধু হয় না, এর পিছনে একটা মোটিভেশন আছে, একটা উদ্দেশ্য আছে এবং একটা আইডিওলজি আছে, সে কারণে করা হয়েছে। সুতরাং নর্মাল যে অপরাধ, ধরেন একটা মারামারি হইতে পারে, জমি নিয়ে হইতে পারে, পার্সোনাল বিরোধ থেকে হইতে পারে, তর্কাতর্কি থেকে হইতে পারে, তাতে একজন মারা যেতে পারে, একটা হত্যাকাণ্ড হতে পারে, সেটা না। কিন্তু এটা হচ্ছে একটা প্রি প্ল্যান বা ওয়েল প্ল্যান, ওয়েল এক্সিকিউটেড অ্যান্ড একটা আইডিওলজিক্যাল চিন্তা, মোটিভেশন থেকে মার্ডার করা। সুতরাং এই জিনিসটা কিন্তু যদি হালকাভাবে নেওয়া হয়, মানে কোনো পক্ষ থেকে, সেটা ভুল করা হবে। এটা মোকাবেলা করার জন্য দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, যা প্রস্তুতি থাকা দরকার বা যা পরিকল্পনা থাকা দরকার রাষ্ট্রপক্ষের, সেটা আছে বলে আমার কাছে মনে হয় না। ভয়টা সেই জায়গাটায়। আমি যে ভয়ের কথাটা বললাম, ভয়ের কথাটা এই জায়গাটায়। এরকম ঘটনা আরো ঘটলে আমি আশ্চর্য হব না। কারণ যে ঘটনাগুলি তারা ঘটাতে চেয়েছে, দুই একটা বাদে বা গোটা চারেক বাদে বাকি সবগুলি ঘটনা কিন্তু তারা ঘটাতে পেরেছে। এটা আমাদের মনে রাখতে হবে যে ভয়াবহতাটা কোথায়। যে একজন পারপিট্রেটর, একজন হত্যাকারী যে হত্যা করতে চায়, সে প্ল্যান করে, বা এ গ্রুপ অফ কিলার্স যারা হত্যা করতে চায়, তারা হত্যার পরিকল্পনা করে সেটা সাফল্যজনকভাবে এক্সিকিউট করতে পেরেছে। এবং এটা আটকানো যায় নাই। এই জায়গাটা হচ্ছে ভয়ের বিষয়। আমরা আসবো আপনার কাছে আবার। আমরা প্রফেসর ফেরদৌস হোসেনের কাছে একই প্রশ্ন নিয়ে যেতে চাই। আচ্ছা, আমি এখানে, উনি তো আলোচনা মোটামুটি যে বিষয়টা নিয়ে এসছেন, আমি তার সাথে একমত। সেটা হলো যে এই যে পরপর যে ঘটনাগুলো ঘটছে, এটাকে দুই ভাগে দেখার একটা অবকাশ আছে। একটা হচ্ছে সাধারণভাবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতিশীল প্রবণতা আমরা লক্ষ্য করি, এবং প্রায়ই পত্রিকা, প্রায় প্রতিদিনের পত্রিকায় বা টেলিভিশনের সংবাদেই দেখা যায় যে বিভিন্ন জায়গায় খুন, তারপরে মারামারি, অস্ত্র হাতে, এগুলো তো হচ্ছেই প্রতিনিয়ত। এবং বাংলাদেশ এগুলোর সাথে দীর্ঘদিন ধরেই এক ধরনের অভ্যস্ত হয়ে উঠেছে যে এই ঘটনাগুলো ঘটে, এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব ক্ষেত্রেই যেগুলো মোকাবেলা করতে পারে তা না। কিন্তু এর মধ্যে আরেকটা যে মাত্রা আছে আমাদের দেশের আইন শৃঙ্খলার ক্ষেত্রে, সেটা হচ্ছে উনি যেটা বললেন যে মোটিভেটেড গ্রুপ অফ পিপল যারা এই ধরনের অকারেন্স ঘটাচ্ছে।
এখন এই যে অকারেন্স তারা ঘটিয়ে যাচ্ছে, অনেকগুলো ঘটনা পরপর ঘটলো আমরা দেখলাম, এবং এটার আজ পর্যন্ত একটারও কিন্তু একেবারে চূড়ান্ত অর্থে যেটাকে আমরা বলি কুল কিনারা, এটা কিন্তু হয়নি। তাহলে এটা না হওয়ার পেছনে কি কারণ থাকতে পারে? কি কারণ থাকতে পারে? এইটা নিয়ে আমার মনে হয় যে দুইভাবে আমরা এটাকে ব্যাখ্যা করতে পারি। যেমন ধরেন, আজকেও আমি আপনাদের টেলিভিশনের স্ক্রলেই দেখলাম যে অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক, যার পুত্র জাগৃতি প্রকাশনীর স্বত্বাধিকারী, যাকে হত্যা করা হলো, অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক উনি কিন্তু একটা বক্তব্য রেখেছেন এবং উনি বলেছেন যে বাংলাদেশে রাজনৈতিক দলগুলো যদি শুদ্ধ না হয় তাহলে এই ধরনের হানাহানি থেকে বাংলাদেশ মুক্ত হবে না। আবার গণজাগরণ মঞ্চের যে মুখপাত্র ইমরান এইচ সরকার, তিনি বলছেন যে সরকার যে ব্যাপারে আন্তরিক সেটা মুখে বললে হবে না, এটা কাজ করে প্রমাণ করতে হবে যে তারা আন্তরিক। এখন এই যে প্রশ্নগুলো, তো এই প্রশ্ন থেকে কিন্তু দুইটা বিষয় বেরিয়ে আসে। একটা হলো যে সার্বিকভাবে আমাদের যে রাজনৈতিক সংস্কৃতি এবং রাজনীতির মধ্যে যে অবক্ষয়, যে দুর্বৃত্তায়ন, এইটা একটা কারণ। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব বা অন্যান্য যেসব বাহিনীগুলো, গোয়েন্দা বিভাগ সহ, তাহলে এখানে দুইটা বিষয় আসে, তাদের দক্ষতা, আন্তরিকতা এবং পেশাদারিত্বের প্রশ্ন। এখানে আমি দুইটা ব্যাপারেই আমার কাছে মনে হয় যে চিন্তা করার অবকাশ আছে। সেটা হলো এই, যেমন ধরেন আপনি যদি রাষ্ট্রের অপরিহার্যতা, এটা নিয়ে লিবারাল, নিও লিবারাল, এগুলো অনেক বিতর্ক আছে, কিন্তু কোন স্কুলই কিন্তু এটা বলে না যে রাষ্ট্রের প্রয়োজন নাই আধুনিক কালে। এখন রাষ্ট্র গড়ে ওঠে বা রাষ্ট্র টিকে থাকে, তার প্রধান দায়িত্বটাই থাকে সব স্কুলের মত অনুযায়ী, সেটা হচ্ছে নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা, তার জান, মাল, সম্মান, এগুলো নিরাপত্তা নিশ্চিত করা। এটা লিবারাল থিঙ্কারও এইভাবে দেখে, নিও লিবারাল থিঙ্কাররাও এইভাবেই দেখে। এটি হচ্ছে রাষ্ট্রের মৌলিক কাজ। এখন সেই মৌলিক কাজ যদি রাষ্ট্র সফলতার সাথে করতে না পারে, তার মানে আইন শৃঙ্খলার যদি উন্নতি করতে না পারে, মানুষের জীবনের, তার সম্পদের, তার সম্মানের নিরাপত্তা যদি নিশ্চিত করতে না পারে, তাহলে তো সেখানে রাষ্ট্র থাকে না, রাষ্ট্র অকার্যকর হয়ে যায়। আরেকটা হচ্ছে যে সেই রাষ্ট্রের যে কতগুলো যন্ত্র, যে ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে আমরা রাষ্ট্র পরিচালনা করি, তার মধ্যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট আছে, কিছু যন্ত্র আছে। সেই যন্ত্রগুলো বা এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাদেরকে আমরা বলি, এই বাহিনী পরিচালনার জন্য আবার কতগুলো নিয়ম আছে, নীতি আছে, বিধি আছে, কিছু বিধি আছে, এবং সেই নীতি বিধি এই অনুযায়ী তাদেরকেও ট্রেন্ড আপ করা হয় এবং তাদেরকে আবার নানা লজিস্টিক্স দিয়ে তাদেরকে ট্রেন্ড আপ করে তাদেরকে মাঠে নামানো হয়। তারা দুইভাবে দায়িত্ব পালন করে। একটা হচ্ছে তারা কিছু প্রিভেন্টিভ মেজার নেয় যাতে কোনো ক্রাইম না ঘটে, আরেকটা হলো ক্রাইম ঘটলে তার কিউরেটিভ মেজার তারা নেয়, ক্রিমিনালকে শনাক্ত করা, তাকে গ্রেপ্তার করা এবং আইনের কাছে সোপর্দ করা। এবং এই সব ক্ষেত্রে কিন্তু আমরা স্পষ্টভাবেই লক্ষ্য করছি যে একদিকে হলো যে রাষ্ট্রের যারা দায়িত্বে, তারা অনেক ক্ষেত্রে কিন্তু মনে হচ্ছে যে তারা বোধহয় দায়িত্বটা ঠিক কাঁধে নিতে চাচ্ছেন না। তারা মনে করছেন যে সবকিছু স্বাভাবিক আছে, এটা বললেই বোধহয় মানে এটা পার পেয়ে যাওয়া যাচ্ছে। কিন্তু মানুষকে এইভাবে দেখে, মানুষকে সেভাবে দেখবে যে আমি বললাম যে সবকিছু স্বাভাবিক আছে, এতগুলো ঘটনা ঘটার পরেও যদি এটা বলা হয় রাষ্ট্রের পক্ষ থেকে বা সরকারের পক্ষ থেকে বা রাজনৈতিক কর্তৃপক্ষের পক্ষ থেকে, এটা কি গ্রহণযোগ্য হবে? আমার মনে হয় হবে না, এক। আর দুই নম্বর আমি শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। আরেকটা হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যখন সেই বাহিনী তার পেশাদারিত্ব থেকে সরে যায়, যখন সেই বাহিনীর দক্ষতায় কোনো ঘাটতি তৈরি হয় বা তার আন্তরিকতায় কোনো সমস্যা তৈরি হয়, তখন কিন্তু এই সুযোগগুলো ওই আইন শৃঙ্খলার যারা অবনতি ঘটাতে চায়, যারা বিভিন্ন ক্রাইম সংগঠিত করতে চায়, সেটা জঙ্গিদের ক্রাইমই হোক, সাধারণ ক্রাইমই হোক, তারা আরো বেশি সুযোগ পেয়ে যায়, আরো বেশি উৎসাহিত হয় এবং আরো বেশি সুযোগ পেয়ে যায়। এই আমি মনে করি যে এই ব্যাপারগুলোকে এই দুইভাবেই বিশ্লেষণ করা। আবার আসবো আপনার কাছে। আমাদের সাথে মারুফ রসুল আছেন, আমরা একটু যাই, গণজাগরণ মঞ্চের সাথে যুক্ত। অসংখ্য ধন্যবাদ মারুফ রসুল আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা দেখছি যে বিষয়টি আলোচনা করছিলেন আমাদের দুজন অতিথি, একই সাথে গণজাগরণ মঞ্চ থেকে কিংবা যারা অনলাইনে লেখালেখি করেন, ব্লগিং করেন, সকলের একটা অভিযোগ যে সরকারের মধ্যে বা প্রশাসন যন্ত্রের মধ্যেই হয়তো এক ধরনের জটিলতা রয়েছে, না হলে কেন এই সংকটগুলো দূর হচ্ছে না। আজকেও গণজাগরণ মঞ্চের মুখপাত্র এমন অভিযোগ করেছেন, কি বলবেন আপনি? এই বিষয়টি শুধু আজকে থেকে না, আমরা যখন 2013 সালের 14ই ফেব্রুয়ারিতে যখন ব্লগার রাজীব হায়দারকে হত্যা করা হয়, এরপর থেকেই কিন্তু এই প্রশ্নগুলো উঠে আসছে
যে আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের যে দক্ষতার প্রশ্নটি, আন্তরিকতার প্রশ্নটি, দুটো বিষয় একদম সমান্তরালভাবে উঠে আসছে। কারণ আমরা কিন্তু দেখছি যে অনেকেই বলার চেষ্টা করেছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দক্ষতা এই ধরনের মানে ক্রাইম অপারেশনগুলোকে ট্যাকেল করার জন্য সেই দক্ষতা তাদের নেই, কিন্তু এটি কখনোই আমাদের মনে হয়নি। তার কারণ হচ্ছে আমরা দেখেছি কিন্তু যে ফেসবুকে কেউ কোনো ধরনের কটূক্তি করলে বা কিছু লিখলে তাকে 57 ধারায় গ্রেপ্তার করা হচ্ছে, খুঁজে বের করা হচ্ছে। কিন্তু টুইটারে কিংবা ফেসবুকে যখন আনসারুল্লাহ বাংলা টিম প্রত্যেকটি হত্যার দায় স্বীকার করছে, তাদেরকে খুঁজে বের করবার কোনো উদ্যোগ লক্ষ্য করছি না। আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, সেটি হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনেক দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তিবর্গকে আমরা দেখেছি যে তারা যেন এটা প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন যে হ্যাঁ এই ধরনের লেখার প্রয়োজন কি বা এটা করার প্রয়োজন কি। মানে তারা হত্যাকারীদের চাপাতিকে না থামিয়ে লেখকের কলম থামানোর একটা অপপ্রয়াসে যেন তারা লিপ্ত হচ্ছেন। তারা কাগজ কলম নিয়ে বসেছেন প্রমাণ করার জন্য যে এটা কেন লিখলো, এটা না লিখলেই তো হতো। তো এই ধরনের তাদের কার্যক্রমের মধ্য দিয়ে আসলে একটা বিষয় পরিষ্কার হয়ে উঠছে যে তাদের আন্তরিকতার একটা প্রশ্ন আছে, তাদের মানসিকতার জায়গাতে একটা বড় সমস্যা রয়েছে। অর্থাৎ আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এই হত্যাকাণ্ডগুলোর তদন্ত করবে, এগুলোর বিচার করবে, হত্যাকারীদের গ্রেপ্তার করবে, তারাই যেন এই বিষয়টিকে নিয়ে এক ধরনের সন্দিহান পর্যায়ের মধ্যে আছেন। এটা কেন তারা মনে হচ্ছে আপনার কাছে, কি কারণে তারা? এটা খুব সহজ, কারণ আপনি দেখুন 2015 সালে যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, আমরা আজকে যে স্মারকলিপিটি গণজাগরণ মঞ্চের পক্ষ থেকে যেটি দেওয়া হয়েছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর, সেখানে আমরা একদম সামগ্রিকভাবে উল্লেখ করেছি যে এমন অনেক 2015 সালের 15ই জানুয়ারিতে যে চট্টগ্রামের নার্সিং ইনস্টিটিউটের একজন কলেজ প্রভাষক, তাকে কুপিয়ে হত্যা করা হয়। ওই মামলাটির চার্জশিট পর্যন্ত এখনো তৈরি হয়নি। এমনও আমরা মামলার ক্ষেত্রে দেখেছি যে হত্যাকাণ্ড ঘটার 1 মাস পরেও তদন্ত কর্মকর্তা বলছেন এর ময়না তদন্ত প্রতিবেদন আমাদের হাতে আসেনি। তো এই আরেকটি বিষয় এখানে উল্লেখ করা প্রয়োজন, ব্লগার রাজীব হায়দারকে যখন হত্যা করা হয় তখন ফারাবিকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই ফারাবিকে গ্রেপ্তার করা হয়েছে, পরে ফারাবিকে আবার জামিনে মুক্তি দেওয়া হয়েছে। সেই ফারাবি কিন্তু ব্লগার অভিজিৎ রায় হত্যাকাণ্ডের সময় আবার সে অভিজিৎ রায় হত্যাকাণ্ড ঘটানোর পেছনের অন্যতম নেপথ্যকর্মী হিসাবে কাজ করেছে। তো এই যে গ্রেপ্তার করে আসামিকে ছেড়ে দেওয়া হচ্ছে, সেই একই আসামি আবার আরেকটি হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এবং সামগ্রিক বিষয়ে পুলিশের বক্তব্যটি হচ্ছে অনেকটা এরকম যে এগুলো না লিখলে হয়। আপনারা দেখেছেন আইজিপি সাহেবও এক সময় বক্তব্যে তিনি বলেছেন যে ব্লগারদের সহনশীল হতে হবে। তিনি ব্লগারদের সহনশীল হতে বলেন, তিনি লেখকদের সহনশীল হতে বলেন, কিছুদিন পর বলবেন যে প্রকাশকদের এই ধরনের বই প্রকাশ করা উচিত। তো এইটা যদি সামগ্রিক রাষ্ট্রের পরিস্থিতি হয়, মুক্ত চিন্তার বাংলাদেশ, অসাম্প্রদায়িক বাংলাদেশ, এগুলো তো অনেক পরের কথা। মানে আইন শৃঙ্খলা বাহিনীর অবস্থায় যদি এরকম হয়, তারাই যদি এভাবে বলতে থাকেন যে এটা করবেন না, ওটা করবেন না, অন্যদিকে হত্যাকারীরা হত্যাকাণ্ড ঘটিয়েই চলছে। একটি হত্যাকাণ্ডেরও কোনো কুলকিনারা করতে পারেনি রাষ্ট্র, একটি হত্যাকাণ্ডেরও না। রাজীব হায়দারের হত্যাকাণ্ডের মামলা আইনমন্ত্রী বলেছেন যে এই মাসের মধ্যে তিনি এটি শেষ করবেন। সুতরাং বোঝাই যাচ্ছে যে 2 বছর পরে এসে বলতে হচ্ছে যে এই মামলাটি এই মাসের মধ্যে শেষ করব। অধ্যাপক হুমায়ুন আজাদকে 2004 সালে তার উপর আক্রমণ করা হয়েছিল, এত বছর পরেও তার কোনো এই মামলাটির কোনো সুরা হয়নি। তার মানে এই সামগ্রিক যে মামলাগুলো রয়েছে, এই বিশেষ ক্ষেত্রগুলো রয়েছে, এই ক্ষেত্রগুলিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানসিকতার মধ্যে এক ধরনের বড় সমস্যা। আমরা আসবো মারুফ রসুল, আবার আসবো আপনার কাছে। আমরা একটা বিরতিতে যেতে হবে, ফিরে এসে এই বিষয়টি নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, খুব শিগগিরই ফিরবো, নিশ্চয়ই আমাদেরকে ছেড়ে যাবেন না। পুলিশ হত্যার ঘটনায় মামলা দায় স্বীকার করলেও দেশে আইএস না থাকার দাবি পুলিশের। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে কফিন মিছিল, প্রশাসনের বিরুদ্ধে জঙ্গিবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগ গণজাগরণ মঞ্চের। তাবেলা সিজার হত্যার ঘটনায় বিএনপি নেতা এম এ কাইয়ুমের ভাই মতিন 8 দিনের রিমান্ডে। স্বাভাবিক জীবনে ফিরলেন বান্দরবানের রো ন্যাশনাল ডিফেন্স পার্টির ৭৯ সদস্য, অস্ত্র জমা নিয়েছে সেনাবাহিনী। জয় দিয়ে বাংলাদেশ সফর শুরু করল জিম্বাবুয়ে, প্রস্তুতি ম্যাচে বিসিবি একাদশ হেরেছে 7 উইকেটে। ধন্যবাদ
ধন্যবাদ দর্শক আমাদের সাথে থাকবার জন্য। আমরা আলোচনা করছিলাম যে জায়গাটিতে, সেই জায়গাটির একটি পর্যায়ে যেটি বলছিলেন মারুফ রসুল, এবং আপনাদের মধ্য থেকেও এক ধরনের উদ্বেগ এসছে যে আসলে আন্তরিক কিনা বা দক্ষতার প্রশ্নটিও এনেছেন। মনিরুজ্জামান ভাই, আপনি কি মনে করেন? এটাকে দুই তিন ভাবে দেখতে হবে। একটি হচ্ছে যে আন্তরিকতার প্রশ্নটা আমি পরে আসতেছি। একটি হচ্ছে যে দক্ষতা বা সক্ষমতা, দক্ষতা, সক্ষমতা, পেশাদারিত্ব, যেটা উনি বলেছেন, এগুলি খুব ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো রেজিমেন্টেড ফোর্সের জন্য এই প্রশ্নগুলি খুব গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন আমাদের দেশে এটা ভেঙে ফেলা হয়েছে, কিন্তু ট্র্যাডিশনালি যদি দেখেন, আর্মিকে কখনো সিভিল কাজে নিযুক্ত করা হয় না, কোথাও নাই। পাকিস্তানে আছে আর বাংলাদেশে আছে, ইন্ডিয়া তো নাই। কেন নাই বলেন? না থাকার পিছনে একটাই কারণ, কারণ আর্মি যেরকম রেজিমেন্টেড, ডিসিপ্লিনড, সিভিলিয়ানদের মধ্যে কাজ করলে সেই ডিসিপ্লিনটা থাকবে না, থাকে না। সেই কারণে আর্মিকে কখনোই সিভিলিয়ানদের মধ্যে কাজ করতে দেওয়া হয় না, ইমার্জেন্সি অবস্থা ছাড়া। বুঝতে পারছেন? সুতরাং রেজিমেন্টেড যে কোনো ফোর্স, পুলিশও একটা রেজিমেন্টেড ফোর্স, তার পেশাদারিত্ব খুব গুরুত্বপূর্ণ, তার ডিসিপ্লিন খুব গুরুত্বপূর্ণ। এখন আপনি আমাদের পুলিশ বাহিনীর দিকে তাকায় দেখেন, তাদের কি এই জিনিসগুলো আছে? নাই। যদি থাকতো, একজন পুলিশ অফিসার কিভাবে পোশাক পরে টেলিভিশনে এসে বক্তব্য দেয়, আমার কাছে এটা মাথায় ঢুকে না। কি কারণে নাই মনে হচ্ছে? হ্যাঁ, কি কারণে নাই? এটাই তো একটা বড় কারণ। একজন সরকারি কর্মকর্তা পারমিশন ছাড়া, আমি যতদূর জানি, পারমিশন ছাড়া ওপেন কোনো বক্তব্য দিতে পারে না, পুলিশ অফিসারও পারে না। কিন্তু আমরা দেখতেছি যে একজন পুলিশ অফিসার ড্রেস পরে এসে এখানে, যদি কি ডিউটিতে আসছে এখানে, ড্রেস পেশে এখানে কাগজ নিয়ে এসে ব্লগাররা কত খারাপ সেটা প্রমাণ করার চেষ্টা করতেছে। এখন তার কাজ তো এটা প্রমাণ করা না, তার কাজ হচ্ছে নিরাপত্তা দেওয়া। নিরাপত্তা কতটুকু দিতে পারছে, কতটুকু পারছে না, সেটা না বলে কাগজপত্র খুলে উনি ব্লগাররা কি লিখছে না লিখছে সেটা নিয়ে আলোচনা করছেন। দিস ইজ নট হিজ ডিউটি। এটা তার সাংবিধানিক ডিউটিও না, এটা তার যে বিধি আছে পুলিশের সেই বিধিও না, এটা তার প্রশাসনিক নিয়ম। ছোট করে একটা প্রশ্ন তুলতে চাই, সেটা হচ্ছে আপনিও বলছিলেন, মারুফ রসুলও বলছিলেন যে তারা কি লিখেন সেটি নিয়ে এক ধরনের পরামর্শ দেওয়া হয়, কি লিখবেন কি লিখবেন না, এই বিষয়টি কতটা জরুরি? অবশ্যই তারা দিবে না, এটা না, না, তারা দিবে কি দিবে না সে প্রশ্ন আমি করিনি, কিন্তু আমি বলছি যে কি লিখবে কি লিখবে না, এই প্রশ্নটি যে লিখবে তার দায়িত্ব, দায়িত্ব তার দায়িত্ব। সে কি লিখবে, আপনি কি লিখবেন, আমি কি আপনাকে পরামর্শ দিব নাকি? বা আমার কি সেই এখতিয়ার আছে? এটা তো আপনার এখতিয়ার, আপনি কি লিখবেন না লিখবেন। আমাদের ধরেন সাংবাদিকদের সেন্সরশিপ নিয়ে কথা উঠছে না, আপনি তো একজন রিপোর্টার ছিলেন, এখনো আমি রিপোর্ট, এখনো রিপোর্ট। বহু বছর সাংবাদিকদের সেন্সরশিপ নিয়ে কথা উঠেছে না, আমরা কি জবাব দিই? যে আমরা সেলফ সেন্সার, আমরা জানি যে কতটুকু আমরা লিখতে পারবো। একজন ভালো রিপোর্টার, একজন ভালো এডিটর, একজন ভালো নিউজ এডিটর, তিনি জানেন যে তিনি কতটুকু লিখতে পারবেন, কতটুকু লেখা ছাপতে পারবেন, কতটুকু লেখা এলাও করতে পারবেন। এটা তার পেশার মধ্যে থেকেই গড়ে ওঠে, তার জন্য আলাদা সেন্সরশিপ আইন করার দরকার পড়ে না। পৃথিবীর কোথাও নাই, আমাদের দেশে করার চেষ্টা করা হয়েছিল, হ্যাঁ, এটার দরকার পড়ে না যদি ভালো পেশাদার সাংবাদিক হয়। আমি সেই কথাটাই বলছি, কে কি লিখবে না লিখবে এটার পরামর্শ দেওয়ার তো কোনো সরকারি কর্মকর্তার দায়িত্ব না। আমি আরেকটা কথা, আমি আপনার কাছে যাওয়ার আগে এই প্রসঙ্গটা চলে যাবে, আমি একটু মারুফ রসুলকে এই বিষয়টা নিয়ে একটু জানতে চাই। আসলে উনিও কিছুটা বলতে চান আমার মনে হচ্ছে, যে কে কি লিখবে না লিখবে এবং এই লেখাতে কোন পক্ষ আঘাতপ্রাপ্ত হবেন, এই বিষয়টি তাহলে কিভাবে নির্ধারিত হতে পারে মারুফ রসুল? না, একটি বিষয় হচ্ছে কি, মনির ভাই কিন্তু একটা জায়গায় পরিষ্কার করেছেন যে লেখক বা রিপোর্টার বা যেই হন না কেন, এটা কিন্তু সেলফ সেন্সর। অর্থাৎ লেখকের তো একটা গ্রহণযোগ্যতার জায়গা আছে, যে তিনি আসলে তিনি যা লিখছেন সেটা পাঠকের কাছে পৌঁছাচ্ছে কিনা, পৌঁছালে সেটা পাঠক পড়ছেন কিনা, নিচ্ছেন কিনা, সেই গ্রহণযোগ্যতার বিষয়টি কিন্তু আসে। সুতরাং আমরা যদি দেখি যে কোনো লেখকের লেখা মানে গ্রহণযোগ্য হচ্ছে না, তিনি এমন কিছু লিখছেন যে লেখাগুলো আসলে মনে হচ্ছে যে সেই লেখাগুলো কেউ গ্রহণ করছে না, তাহলে কিন্তু তিনি এমনি কালের গর্ভে হারিয়ে যাবেন। এটা কিন্তু পরিষ্কার। মানে এটার জন্য আমাকে আইন করতে হবে বা আমাকে পরামর্শ দিতে হবে যে উনি লিখছেন, আপনি এইভাবে লিখুন, আপনি ওইভাবে লিখুন। এই লেখার বিষয়টা তো তার ব্যক্তিগত দর্শন থেকে আসবে, একজন লেখকের ব্যক্তিগত দর্শন থেকে আসবে। এখন তার দর্শন সঠিক না তার দর্শন ভুল, সেটি আলোচনা সাপেক্ষ, সেটি তো অন্য বিষয়। কিন্তু পৃথিবীর কোন রাষ্ট্রে পুলিশ পরামর্শ দেয় যে আপনারা এইভাবে লিখুন, আপনি বলুন? পৃথিবীর কোন রাষ্ট্রে কোথাও পরামর্শ দেয় না যে আপনি এইভাবে লিখুন। জি,
আমরা ফিরবো আমি আপনার কাছে, আমি আপনি- কথা শেষ করেছি। একটা তো একটা বিষয়, এই পরামর্শ দেওয়ার বিষয়। আর সবচেয়ে বড় কথা যেটা আমার যেটা বড় সমস্যা, যে পুলিশের কর্মকর্তারাই বলে যে চেইন অফ কমান্ড নাই। আসলেও নাই। একজন পুলিশ, আপনি এটা প্র্যাকটিক্যাল কথা, একজন ওসি স্থানীয় পলিটিক্যাল লিডারের ধমক যতটা শোনে, এসপির ধমক ততটা শোনে না। এটা প্র্যাকটিক্যাল। আপনি যান, যে কোনো জেলায় যান, দেখতে পাবেন পলিটিক্যাল লিডারের ধমক দিয়ে সে এসপির নির্দেশের বিরুদ্ধে কাজ করে। এটা হলো আমাদের দেশের বাস্তবতা। কোনো ডিসিপ্লিন নাই, এবং সেটা যদি না থাকে, এই যে ক্রাইমগুলো হচ্ছে, এগুলি তো কোনো সাধারণ ক্রাইম না, এগুলি যে বিশেষায়িত ক্রাইম, স্পেশাল ক্রাইম। এই বিশেষায়িত অপরাধগুলোকে বিশেষায়িত ফোর্স দিয়ে মোকাবেলা করতে হবে। সেটা পুলিশ পারবে না, কোনোদিনই পারবে না আমাদের দেশে। দেন আমি শেষ করে নিই কথাটা। দেন আমেরিকার 9/11 হইল, মনে আছে নিশ্চয়ই। 9/11 মনে না থাকার কোনো কারণ নাই, কারণ 9/11 দুনিয়ার চেহারাই পাল্টাই গেছে। 9/11 পরে অল্প কয়েকদিনের ভিতরে তারা একটা আইন করলো, হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্ট, যেটা আগে ছিল না। বুঝলেন? ইমেন্স পাওয়ার, অসম্ভব ক্ষমতা দেওয়া হলো এই আইনে। এই আইনে ইভেন আমেরিকান প্রেসিডেন্টকেও তারা ডিটেইন করতে পারবে যদি তারা মনে করে হি ইজ এ থ্রেট টু আমেরিকা। মানে এই আইনে এরকম ক্ষমতাও আছে। ভিসা নিয়ে গেছে, হোমল্যান্ড সিকিউরিটি একটা আটকাই দিছে, ঢুকতে দেয়নি আমেরিকায়, পরের প্লেনে ফেরত পাঠিয়ে দিছে, কোনো কারণ নেই, আটকাই দিছে, বাস গো ব্যাক। মানে এত 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 ক্ষমতা ছিল তাদের। এবং এক দুই হচ্ছে স্পেশাল কিছু ফোর্স তারা তৈরি করলো, ইন্ডিপেন্ডেন্ট, যাদেরকে এই হোমল্যান্ড সিকিউরিটি অ্যাক্টের আন্ডারে ক্ষমতা দেওয়া হলো, মেক আমেরিকা ফ্রি। এবং সেই ফোর্স দিয়ে তারা কিন্তু আমেরিকার মেইনল্যান্ডে, তার নিজের দেশের ভিতরে, এর ভিতরে অনেক অন্যায় তারা করছে, অনেক এই যে ইয়েতে গুয়ান্টানামোতে বেআইনি ভাবে বছরের বছর আটক করে রাখছে, হিউম্যান রাইটস ভঙ্গ করছে, টর্চার করছে, ইনহিউম্যান করছে, সেগুলো করছে। কিন্তু তারপরে আমি তাদের মেথডের কথাটা বলতেছি, কিভাবে তারা এটা মোকাবেলা করলো। সুতরাং একটা বিশেষায়িত, একটা কন্টিনিউয়াস বিশেষায়িত ক্রাইমের সঙ্গে, ক্রাইমকে মোকাবেলা করতে হলে একটা বিশেষিত বাহিনী দরকার, যারা জোকের মতো এটার পিছনে লেগে থাকবে, এটা নিয়ে গবেষণা করবে, ডাটাবেস তৈরি করবে। যারা ধরা পড়তেছে আমাদের এখানে কি করে, মেরে ফেলে দেয় ক্রস ফায়ারে। কিন্তু এই লোকটার লিঙ্কে, এই লোকটা কি কি জানে, এই লোকের সঙ্গে কার কার যোগাযোগ ছিল, সেটা যদি বের না করতে পারে, তাহলে তো সে লিঙ্কটা পাবে না। এবং সেটার ভিত্তিতে সে যদি ডাটাবেস তৈরি না করে, সেটা পারবে না। আমাদের ডাটাবেস নাই, আমাদের কোনো লিঙ্কেজ নাই, আমাদের কোনো গবেষণা নাই যে এদের আইডিওলজি কি, কেন করতেছে, কোথেকে করতেছে, অস্ত্রের উৎস জানা নাই, অর্থের উৎস জানা নাই, কিভাবে মোকাবেলা করবে? আমার মনে হয় খুব ভালো কিছু প্রশ্ন তুলেছেন খন্দকার মনিরুজ্জামান। সেই সাথে একটি ছোট জিনিস শুধু যুক্ত করতে চাই। ব্লগার ওয়াশিকুর রহমান যখন হত্যাকাণ্ডের শিকার হন, সেখানে ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হয়েছিল। তারপরে এরকম ধারণা করা হয়েছিল যে তাদেরকে সূত্র ধরে হয়তোবা এই চক্রটির একটা ধারণা পাওয়া যাবে, যেটি বলছিলেন খন্দকার মনিরুজ্জামান, যে এর কোনো তথ্যই সেইভাবে সামনে আসেনি, বরং চক্রটি অজানা অধরাই থেকে যাচ্ছে। আচ্ছা, এইটা আমি যেভাবে দেখি ব্যাপারটাকে, সেটা হচ্ছে এখানে ধরেন এটা তো টেকনোলজির খুব অ্যাডভান্স মোটামুটি একটা স্টেজের আমরা এসে গেছি, বিশেষ করে এই ইলেকট্রনিক টেকনোলজির দিক থেকে। এখন কিন্তু প্রায়শই এটা বলা হয় যে ঘটনাই ঘটুক, তার আগে পরে তো কিছু মানে ঘটনা থাকে, হঠাৎ করে তো একটা মার্ডার হয়ে যায় না, আগুন না হলে তো আর ধোঁয়া ওঠে না। এর আগেও কিছু ঘটনা থাকে, পরেও কিছু ঘটনা থাকে। এখন পুলিশ সাধারণত কি করে, যে সেই ঘটনার আগে পরে মধ্যে একটা কার্যকারণ সম্পর্ক খুঁজে বের করে, বা ঘটনা থেকে কিছু আলামত নিয়ে তারপরে সেগুলোকে মানে পর্যালোচনা করে তারপরে তারা আস্তে আস্তে প্রসিড করে। যেমন অনেকগুলো অনুমান নিয়ে হয়তো অগ্রসর হয়, যেমন অনুমান নাম্বার 1, 2, 3, 4, 5, 6 এরকম। তারপরে ওই ইনভেস্টিগেশনের প্রক্রিয়ার মধ্য দিয়ে একটা একটা করে অনুমান বাতিল করতে থাকে, যে অনুমান নাম্বার 1 বাতিল, 2 বাতিল, 3 বাতিল। যে ব্যক্তিগত শত্রুতা বলে নো, অর্থ নিয়ে কারোর সাথে বলে নো, নারী সংক্রান্ত বলে নো, তাইলে কি থাকলো আর কয়টা? তারপরে আস্তে 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 এইভাবে তারা কিন্তু একটা মানে ঘটনার গভীরে যেতে চেষ্টা করে, এক। আর 2 নম্বর হচ্ছে যে এখানে দুইটা ব্যাপার, যারা এই ঘটনাগুলো সংঘটিত করে নিশ্চয়ই তাদেরও কিছু প্রশিক্ষণ থাকে, নিশ্চয়ই, হ্যাঁ, তারাও মোটিভেশন অ্যান্ড প্রশিক্ষণ দুইটা নিয়েই তো তারাও অ্যাডভান্স হয়।
এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রের যে মোটিভেশন এবং রাষ্ট্রের যে প্রশিক্ষণ বা রাষ্ট্রীয় বাহিনীর যে প্রশিক্ষণ, এই দুইটার মধ্যে সুপিরিয়র পজিশনে কে, এটা নিয়ে একটা বিতর্ক হইতে পারে। এখন এই বিতর্ক হলে যদি পুলিশকে আপনি একটা পক্ষে রাখেন, পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, তারা কিন্তু কখনো স্বীকার করবে না বা কখনো করে না, আমি তো টেলিভিশনেও মাঝে মাঝে শুনি, তারা মনে করে যে তারা যথেষ্ট ক্যাপাবল এবং তাদের কাছে যেসব মানে টেকনোলজি আছে বা তাদের যে নলেজ, তা দিয়ে তারা এটাকে মানে ডিটেক্ট করতে পারে। এক সময় তো নানা ধরনের জঙ্গি ধরা হতো, র্যাবের তো অনেক সাফল্য ছিল। না, আমি বলি আপনাকে, দেখেন, তাই যদি হয় তাহলে, আর তা যদি না হয় তাহলে তো আপনি যেটা বলছেন সেটা হওয়ার কথা, মানে অপরাধীরা ধরা পড়ার কথা। আর যখন ধরা পড়ে না, তাহলে দুইটা সিদ্ধান্ত আমাকে আসতে হবে। এক, সেটা হলো হয় যে তাদের টেকনোলজি বা তাদের টেকনিক সুপিরিয়র, মানে তাদের মানে পুলিশের বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টেকনিক অ্যান্ড টেকনোলজি এটা ইনফেরিয়র, ওদেরটা সুপিরিয়র, যে কারণে এরা ওটাকে ধরতে পারে না। এক, অথবা আমাকে এই সিদ্ধান্তে আসতে হবে যে না, পুলিশেরটাই সুপিরিয়র, তারপরে সে ধরতে পারে না কারণ সে ধরতে চায় না। আন্তরিকতা নাই। হ্যাঁ, কোনো একটা জায়গায় তার সমস্যা আছে ধরতে পারার ক্ষেত্রে। সেটা কি আন্তরিকতা, না সেটা কি রাজনৈতিক চাপ, না সেটা কি অন্য কিছু, সেটা আমি বলতে পারবো না, এই মুহূর্তে বলতে পারবো না। কিন্তু লজিক কি বলে? লজিক বলে যে যদি তোমার টেকনোলজি সুপিরিয়র হয়, তোমার টেকনিক ট্রেনিং এগুলো যদি সুপিরিয়র হয়, তাহলে তো ইনফেরিয়রের কাছে তুমি পারছো না কেন? তার মানে তুমি চাও না, অথবা তোমাকে করতে দেওয়া হচ্ছে না। ওই সিদ্ধান্তে কিন্তু আমাদেরকে পৌঁছতে হয়। এরপর আমি যে কথাটা বলবো আপনাকে, যেমন উনি এই প্রশ্নটা উত্থাপন করেছিলেন, দেখেন এখন আপনি একটা সাইড দিয়ে কিন্তু আমরা চিন্তা করছি, আগে হলো ঘটনা ঘটে যাচ্ছে, আগুন লেগে গেছে, তারপরে আমি হচ্ছে আগুন নিভাবো, ফায়ার ব্রিগেড ডাকছি বা বালতি দিয়ে পানি ঢালছি, তাই না? আরেকটা ব্যাপার হতে পারে যে আগুন যাতে না লাগে তার জন্য কিছু প্রিকশনস, যে না এই মেজারগুলো আমি নেব যাতে আগুন না লাগে। এখন সেই আগুন না লাগার যে মেজারগুলো, সেগুলো যে শুধুমাত্র পুলিশি মেজার হবে আমি কিন্তু তা মনে করি না। এটা হইতে হবে সোশ্যাল মেজার, এটা হতে হবে পলিটিক্যাল মেজার, এটা ইকোনমিক মেজার, এটা ইথিক্যাল মেজার, এই ব্যাপারগুলো কিন্তু হতে হবে। তা না হলে সমাজ থেকে আপনি এই সমস্যা হয়তো আজকে জঙ্গিরা করবে না, অন্য অন্য ক্রিমিনালরা করবে, অথবা জঙ্গি বা অন্য সন্ত্রাসীরা করবে না, আপনার এক্সট্রা জুডিশিয়াল কিলিং হবে, গুম হবে, যেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে এই অভিযোগ। তার মানে কি? তার মানে হচ্ছে যে রাষ্ট্র বা সমাজ সবসময় অস্থির থাকবে, আর এই অস্থিরতার মধ্য দিয়ে জননিরাপত্তা সবসময় একটা বিপন্নতার মধ্যে পড়ে যাবে। এখন আমি যে কথাটা বলতে চাই সেটা হলো এই, আমি মারুফ রসুলের দিকে তাকিয়ে বলছি এটা, যে দেখেন, আপনারা যদি মনে করেন যে আপনি একটা সামাজিক আন্দোলনে আছেন, আপনি একটা সোশ্যাল প্রোগ্রেসের দিকে আপনার দৃষ্টি, তাহলে আপনাকেও কিন্তু কৌশলী হওয়া দরকার। এখন আপনি যদি সোশ্যাল প্রোগ্রেসে যান, যা বললে বা যা লিখলে ওইটা ব্যাকফায়ার করে বা আপনার জন্য সমাজকে এগিয়ে নিতে প্রতিবন্ধকতা তৈরি হয়, সেই ব্যাপারে কিন্তু আপনাকে কৌশলী হওয়া দরকার। আমি মনে করি যে আপনি যদি মনে করেন যে হ্যাঁ আমি মুক্ত বুদ্ধির চর্চা করব, মুক্ত বুদ্ধির চর্চা মানে কি, যে হ্যাঁ এটা ঠিক আছে যে আমি যদি মনে করি যে যে এই বিজ্ঞান সাপেক্ষ একটা দৃষ্টিভঙ্গি দাঁড় করানো বা বিজ্ঞান মনস্কতা তৈরি করবার জন্য একটা সামাজিক আন্দোলন আমি মানে সংগঠিত করছি, এটা তো ইউরোপে হয়েছে। আমরা জানি ব্রুনোকে তো মানে পুড়িয়ে মারা হয়েছিল এবং গ্যালিলিওর জেল হয়েছিল। তারপরে আপনার ওই সময় তো অনেক ঘটনাই ঘটেছে, কিন্তু আপনি যখন সক্রেটিসকে হত্যা করা হয়, জুরিদের মধ্যে অধিকাংশ সক্রেটিসের হত্যার পক্ষে যখন রায় দেয়, জুরিদের মধ্যে তো একটা বিরাট অংশ ছিল যারা হত্যার পক্ষে রায় দেয় নাই। অনেকে বলছে যে সক্রেটিস কোনো অন্যায়ই করে নাই, কিন্তু সক্রেটিস মৃত্যুর আগে কিন্তু এই কথা বলে গেছে যে আমাকে তোমরা হত্যা করছো, কিন্তু আমাকে হত্যা করে তোমরা সঠিক করছো কিনা, নাকি তোমরা ভুল করছো, কে সঠিক, আমি না তোমরা, এটা একদিন, এটা ঈশ্বর একদিন তোমাদের বিচার করবে, ঈশ্বরের বিচার করবে বা স্রষ্টায়ের বিচার করবে। দেখেন ইতিহাস কিন্তু তার বিচার করেছে, যারা সক্রেটিসকে হত্যা করেছিল তারা কিন্তু ইতিহাসে টিকে নাই, কিন্তু সক্রেটিস ইতিহাসে টিকে আছে। 2500 বছর পরেও এখন আমরা বিশ্ববিদ্যালয়ে সক্রেটিস নিয়ে আলোচনা করি, সক্রেটিস পড়ি, সক্রেটিস পড়াই। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে এই, যে আপনারও কিন্তু এখানে একটা গভীর দৃষ্টি দিয়ে ব্যাপারগুলো দেখা দরকার, যে আপনি সমাজকে এগিয়ে নিতে চান, কিন্তু এমন কিছু করা কি ঠিক হবে যাতে করে সমাজ এগুতে পারে না, সমাজ বরং আরো মানে ই খায়, মানে সেই ব্যাপারে যদি আপনি যদি সচেতন না হন, তাহলে আমার ধারণা আপনাকে কেউ সচেতন করে পুলিশ দিতে পারবে তাও কিন্তু আমি মনে করি না।
সচেতন আপনাকেই হতে হবে, ওই কৌশলটা আপনাকেই নির্ধারণ করতে হবে যে আপনি সমাজ প্রগতির এই আন্দোলনটাকে কোন কৌশলে বা কি প্রক্রিয়ায় আপনি এগিয়ে নেবেন। মারুফ রসুল। আমি স্যারের সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে আমি স্যারের বিষয়টি কথাটা বলছি যে স্যার যে কথাগুলো বলেছেন, আমি প্রথমে একটি বিষয় কিন্তু বলেছিলাম যে একটা মানুষের লেখক সত্তা এবং সেই মানুষটির আন্দোলন সত্তা, সেই দুটো বিষয়ের জায়গাটা কিন্তু ভিন্ন। হ্যাঁ, নিশ্চয়ই সমাজের মানুষ, একজন লেখক যখন লেখেন তখন তিনি একটি নির্দিষ্ট কাল পরিক্রমার কথা ভেবে লিখেন না যে আমি 1 বছরের জন্য লিখছি বা 2 বছরের জন্য লিখছি। প্রত্যেকটা লেখকই লেখার সময় ভাবেন এটি সুদূর প্রসারী চিন্তা ভাবনার জায়গা থেকে তিনি লেখেন। আমি এই জায়গায় একটু উদাহরণ দিতে চাই। শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে যখন গণ আদালত প্রতিষ্ঠিত হয়েছিল, সেই আন্দোলনের একজন একনিষ্ঠ সৈনিক কিন্তু ছিলেন অধ্যাপক আহমদ শরীফ স্যার। এখন তার যে দর্শন ছিল, তার যে লেখা ছিল, সেই লেখা কিন্তু সেই আন্দোলনের ক্ষেত্রে কিংবা তার যে অবস্থান ছিল সেই অবস্থানের ক্ষেত্রে কতটুকু ব্যাকফায়ার করেছে এটা বোধহয় একটা আলোচনার প্রশ্ন আসে। কারণ স্যার যে কথাটি ব্যাকফায়ারের কথা বললেন, আমরা কিন্তু সবসময় দেখেছি যে মুক্তিযুদ্ধের সময় বলেন বা যুদ্ধাপরাধীর বিচারের আন্দোলন বলেন, যখনই এই প্রসঙ্গে কোনো আন্দোলন হয় তখনই একটি কমন কথা তুলে দেওয়া হয় যে নাস্তিক, মুরতাদ কিংবা ভারতের দালাল, এইগুলো একদম মুক্তিযুদ্ধের পর্যায়ে থেকে, মুক্তিযুদ্ধের সময় হয়েছে। একদম 1971 সালে দৈনিক সংগ্রামে যে রিপোর্টগুলি প্রকাশিত হয়েছিল সেই রিপোর্টগুলি পড়লেই দেখা যায় মুক্তিযোদ্ধাদেরকে কিভাবে দেখা হয়েছে। হ্যাঁ, তার মানে হচ্ছে যে এটার সাথে কিন্তু আমি মনে করি যে লেখক তার চিন্তার জায়গা থেকে লিখবেনি। হ্যাঁ, সক্রেটিস লিখেছেন। আমি এবং স্যার যখন সক্রেটিসের উদাহরণটি দিচ্ছিলেন, আমার তখন ভলতেয়ারের কথাটি মনে হচ্ছিল যে আমি তোমার মতের সঙ্গে একমত না হলেও তোমার মতটি যাতে মানুষ যাতে তোমার মত কণ্ঠকে রুদ্ধ করতে না পারে সেজন্য হলেও আমি রাস্তায় দাঁড়াবো। আমি এই প্রসঙ্গে অধ্যাপক হুমায়ুন আজাদ স্যারের নারী বইটি যখন প্রকাশিত হয় তার তীব্র সমালোচনা করেছিলেন আহমেদ ছফা, কিন্তু নারী বইটি যখন নিষিদ্ধ হয় আহমেদ ছফা কিন্তু ওই বইটি রাস্তায় দাঁড়িয়ে বিক্রি করেছেন। তো বই নিষিদ্ধ করা, লেখকের লেখার প্যাটার্ন চেঞ্জ করতে হবে, এই বিষয়গুলো বোধহয় আলোচনা করলে বা এটা লেখকের উপর এক ধরনের চাপ। কতদিন পর তো বলা হবে যে প্রকাশক এই ধরনের বই প্রকাশ করতে পারবেন না, কিংবা সংবাদকর্মী এই ধরনের সংবাদ প্রকাশ করতে পারবেন না, কিংবা গণমাধ্যম নিউজ প্রেজেন্টার যারা আছেন তারা এই ধরনের কথা বলতে পারবেন না। তো এইভাবে বোধহয় ফ্রেম করে দিলে সেটা সমাজের জন্য আদতে ভালো হবে না। স্যার যেটাকে ব্যাকফায়ারের কথা বলছেন, আমার মনে হয় এটা আসলে ব্যাকফায়ার হবে না, বরং সোসাইটির জন্য এটা ব্যাকফায়ার হবে। আচ্ছা, আমি আপনাকে আমার পজিশনটা আমি ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনি কোন দৃষ্টিকোণ থেকে ব্যাপারটাকে দেখছেন সেটা আপনার তো অবশ্যই একটা স্বাধীনতা আছে, কিন্তু আমার দেখবার একটা স্বাধীনতা আছে নিশ্চয়ই। যেমন দেখেন, আমি এইভাবে দেখি যে একটা পৃথিবীতে বা একটা সমাজে সব মানুষেরই কিন্তু স্বাধীনতার একটা পরিধি থাকে। এখন আমি সেই পরিধিকে অতিক্রম করে যাই কখনো কখনো না, আমি ঠিক এটা বলছি না। আমি বলছি যে প্রত্যেকেরই স্বাধীনতার একটা পরিধি থাকে। যখন সে স্বাধীনতার ওই পরিধিকে অতিক্রম করে যায় তখনই কিন্তু আপনার অন্যের স্বাধীনতার পরিধির মধ্যে সাথে এটা কন্ট্রাডিক্ট করে। যখনই অন্যের স্বাধীনতার পরিধির সাথে এটা কন্ট্রাডিক্ট করে তখন সেই কন্ট্রাডিকশন থেকে নানা ধরনের সংঘাত হয়। এখন আপনি বলবেন যে হ্যাঁ, সংঘাত দিয়েই সমাজ আগায়। এটা তো ইউরোপের অনেকগুলো সোশ্যাল মুভমেন্টে আমরা দেখেছি যে এই সংঘাত দিয়েই সমাজ এগিয়েছে। এটা সত্য, কোন কোন সময় সংঘাত দিয়ে সমাজ আগায়, আবার কোন কোন সময় কিন্তু সংঘাত দিয়ে সমাজ পিছিয়ে। এটা নির্ভর করে সংঘাতের, এটাও কিন্তু নির্ভর করে যে সংঘাতের প্রকৃতির উপরে। এখন আপনাকেও কিন্তু এটা দেখতে হবে যে আপনি যে ডায়ালেকটিক্যাল যে প্রসেসটাকে আপনি চিন্তা করবেন যে এই ডায়ালেকটিক্স মানে সোসাইটিকে সামনের দিকে ঠেলবে কিনা বা সামনের দিকে নেবে কিনা। না, আপনি এমন একটা করলেন যে আপনার স্বাধীনতা দিয়ে আপনি ব্যাপারটাকে দেখছেন, আরেকজন তার স্বাধীনতা দিয়ে ওই ব্যাপারটাকে দেখছে। ওইখানে যে কনফ্লিক্টটা হচ্ছে সেই কনফ্লিক্টে আপনি আপনার এটাকে মানে স্ট্যান্ডটাকে আপনি টিকে রাখতে পারছেন না বা ধরে রাখতে পারছেন না। আমি বোধহয় এই জায়গাটা আমি একটু বলে নিই, আপনি একটু বলেন। আমি যেটা মনে করি যে বিষয়টা হচ্ছে এরকম, মানে আমার দৃষ্টিভঙ্গি সেটা হচ্ছে এরকম যে আমার স্বাধীনতাটা ততটুকুই যতটুকু আমি আরেকজনের স্বাধীনতাটাকে খর্ব না করব। এখন এটা কে নির্ধারণ করবে যে আমার স্বাধীনতা কতটুকু আর আরেকজনের এবং কে কি করতে পারবে? এইটা হচ্ছে চিন্তার একটা মৌলিক বিষয়। আমাকেই চিন্তা করতে হবে আমার স্বাধীনতা কতটুকু। রাইট, এটা আমাকেই চিন্তা করে ঠিক করতে হবে যে আমার স্বাধীনতা এতটুকু, এর বেশি গেলে আমি আলামিনের স্বাধীনতা খর্ব করছি। সুতরাং একজন সচেতন লেখক হোক, সাংবাদিক হোক, ঔপন্যাসিক হোক, কবি হোক, সে যাই হোক বা চিন্তাবিদ হোক, তিনি কিন্তু সবসময় এই বিষয়টাই ভাবেন যে আমার স্বাধীনতাটা সেক্ষেত্রে গ্রহণ এবং বর্জন সেটি করবার ক্ষমতা তো মানুষের থাকে।
এই জায়গাতে একটু বলতে চাচ্ছিলাম যে মত প্রকাশের ক্ষেত্রে কিন্তু পাল্টা মত প্রকাশ করা যায়, বইয়ের বিরুদ্ধে পাল্টা বই হতে পারে, কিন্তু লেখককে হত্যা করা, প্রকাশককে হত্যা সেটা তো করা, সমর্থন প্রশ্নই আসে কলমের বিরুদ্ধে চাপ দিতে প্রশ্নই হবে। আসে না। নিশ্চয়ই না, ওটা তো নিশ্চয়ই না। প্রশ্নই আসে না। অবশ্যই। শুনেন, মতকে মত দিয়ে খণ্ডন করতে এটা হবে। তো অবশ্যই আপনার এই কথা তো আমরা এটাতে কখনো কোনো contest দ্বিমত করছি নেই। না, কেউ করছি না। এবং এটা আমি তো- যেটা বলতে চাই সেটা হচ্ছে এই যে এটা হলো একটা আইডিয়াল সিচুয়েশন, যে আপনি লিখবেন, আপনি চিন্তা করবেন, আপনি যা চিন্তা করবেন তাই তো আপনি লিখবেন। এটা আপনার চিন্তার স্বাধীনতা, আপনার লেখার স্বাধীনতা, এটা গণতান্ত্রিক সমাজে এই স্বাধীনতা থাকতে হবে, তা না হলে গণতন্ত্র বিকশিত হয় না। এখন প্রশ্ন হচ্ছে যে একজন লেখক সে কিন্তু আবার তার একটা সামাজিক দায়বদ্ধতাও আছে, সে একটা সমাজেরও আমার একজন মনে হয় দায়িত্বশীল একদম ব্যক্তি। পরিষ্কার। আমরা তখন সেই দায়বদ্ধতার জায়গা থেকে আপনাকেই কৌশল নির্ধারণ করতে হবে যে কোন মুহূর্তে আপনি কি লেখে আপনি আপনার সামাজিক দায়িত্ব পালন করছেন। আমরা ছোট করে মারুফ রসুলের একটু বক্তব্য শুনে ওটা বিরতিতে যাব। জি, আমি মানে সব শেষে আমি স্যারের পয়েন্টও বুঝতে পেরেছি, মনির ভাইয়ের কথাও আমি বুঝতে পেরেছি, কিন্তু যে জায়গাটিতে এখনো হয়তো আলোচনা আরেকটু হতে পারে বা সামনে কখনো হতে পারে, সেটা হচ্ছে যে কৌশল অবলম্বন করে আসলে মুক্ত বুদ্ধির চর্চা বা না, মুক্ত কৌশল না, কৌশল না, চিন্তার, এটা হচ্ছে স্বাধীনতার জায়গা। হ্যাঁ মানে কৌশল না, এই বিষয়টা এটা কৌশল আসলে না। একটা কতটুকু ফলপ্রসূ হয়, মানে আমার কাছে এই বিষয়টা পরিষ্কার না। আসলে কৌশল অবলম্বন করলে হয়তো সক্রেটিস বাঁচতেন, কিন্তু কৌশল অবলম্বন করলে আজকে 2500 বছর পরে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুমে সক্রেটিস থাকতেন কিনা এটা হয়তো ভাববার না, বিষয়। কৌশল না, না, নিশ্চয়ই এটা না। হচ্ছে আমার মনে হয় স্বাধীনতার ঠিক আছে, জায়গা। আমার মনে হয় বুঝতে পেরেছি আমরা সকলেই, দর্শকরাও নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তবে আপনার কথা যেটি সেটি হচ্ছে হ্যাঁ, মতের বিরুদ্ধে মত দিয়েই সেটি করতে হবে, এটি হচ্ছে সবচেয়ে মানে উৎকৃষ্ট মন্তব্য। কারণ বিষয়টি সেরকম ভাবেই নিশ্চয়ই আলোচনাটি হওয়া উচিত। সহিংসতা বা নৃশংসতাকে নিশ্চয়ই কেউ সমর্থন করবে না এবং করেও না। মারুফ রসুল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। আমরা একটা ছোট বিরতিতে যাই, ফিরে এসে আলোচনা করব। দর্শক, আমরা এখনো পত্রিকা দেখতেই পারিনি, আলোচনা নিশ্চয়ই জমে উঠেছে। আলোচনার বাকি পর্যায়ে পত্রিকা দেখবো, তাত্ত্বিক আলোচনা হয়ে করবো, গেছে নিশ্চয়ই আপনি থাকবেন আমাদের সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আলোচনা করছিলাম, আমরা কয়েকটি পত্রিকা দেখব শুরুতেই, তারপর আবার আলোচনায় যাব। দৈনিক জনকণ্ঠ, যানজট সবখানেই, যানজট মাথা খারাপ করে দেওয়ার মতো অবস্থা। রাস্তা দখল করে অবৈধ স্থাপনা, পরিবর্তনশীল হানিফ, ফিটনেসবিহীন, কার কথা বলা হচ্ছে ঠিক ছবি দেখে বুঝতে পারছি না। যাচ্ছি পরেরটিতে। ভোরের কাগজ, কূটনৈতিক তৎপরতা জোরদার করেছে সরকার, আসুন লাখো মানুষের জীবন বদলে দিই, ডাচ ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী। টার্গেট কিলিং এর পরেরটুকু পড়া যাচ্ছে, কফিন মিছিল করেছে গণজাগরণ মঞ্চ, সেটি আছে আক্রান্ত হলে গুলির নির্দেশ ডিএমপি কমিশনার। এটি নিয়ে আমরা একটু কথা বলবো, আপনাদের সাথে একটু পরে আসতেছি। বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর পুতিন, একটা রিপোর্ট আছে, ব্যক্তি পুতিন। যাচ্ছি পরেরটিতে। প্রথম আলো, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়া ব্যয়বহুল, রাষ্ট্রপতি জাতীয় সংলাপ চান খালেদা জিয়া, এটি নিয়েও কথা বলা যেতে পারে। চাক্কি রাসেলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, হুমায়ুন আহমেদের টুনির মৃত্যু রহস্য এখনো জটে। যাচ্ছি পরেরটিতে। যুগান্তর, আলটিমেটাম মানেনি 39 বেসরকারি বিশ্ববিদ্যালয়, পরিস্থিতি মোকাবেলায় সর্বোচ্চ শক্তি প্রয়োগ, সরকার জঙ্গিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেওয়ার পর ডক্টর ইমরান। কলকাতার নিউ মার্কেট টার্গেট ছিল মতিনের। যাচ্ছি পরেরটিতে। বিডি নিউজ, জরুরি পদক্ষেপ নিন সরকারকে জাতিসংঘ, এই বিষয়টি। বাংলাদেশে ব্লগার প্রকাশকদের হামলার উপর ধারাবাহিক ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার জঈদ রাদ আল হুসাইন। আক্রান্ত হলেই গুলি, নির্দেশনা পুলিশকে। তাভেল্লা হত্যা, কাইয়ুমের ভাই মতিন রিমান্ডে, সরকারের শুভবুদ্ধির আশায় খালেদা, সৌম্যর জায়গায় দলে ফিরলেন ইমরুল, পুলিশ হত্যা তদন্তে কমিটি, অনুসন্ধানে গোয়েন্দা দল। চতুর রাজনীতিকে আটকে জঙ্গি দমন ইমরান। যাচ্ছি পরেরটিতে। নেতৃত্ব শূন্য বিএনপি, বাংলাদেশ প্রতিদিন বলছে এ মানা যায় না, কিছুতেই না। আবেদ খানের কলাম, কুলকিনারা হলো না, পুলিশ হত্যার মামলা দায়ের। তাভেলা হত্যায় বিএনপি নেতা কাইয়ুমের ভাই রিমান্ডে, সাকাম মুজাহিদকে ঘিরে নানা তৎপরতা। পরিস্থিতি সামাল দেওয়া সরকারের জন্য চ্যালেঞ্জ, বলছেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থায় যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। লন্ডনে ব্যারিস্টার রাজ্জাকের নীরব জীবন। যাচ্ছি পরেরটিতে। অনুমতি ছাড়াই গুলি, পুলিশকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশ। লজ্জায় সম্মাননা ফিরিয়ে দিলেন অরুন্ধতী।
আসল মানুষের জীবন বদলে দিই, ডাচ ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী। বেগম সম্পাদকের শারীরিক অবস্থার উন্নতি, ভালো খবর নিশ্চয়ই, শারীরিক অবস্থার উন্নতি। পরেরটিতে যাই, সকালের খবর, আসুন কোটি মানুষের ভাগ্য পরিবর্তন করি, নেদারল্যান্ডসে ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রী। সিসি ক্যামেরা ফুটেজের খোঁজে তদন্তকারীরা। জাতীয় সংলাপের আহ্বান খালেদার। পদ্মা সেতু মামলায় এডিবি ও টিআইবি সহ 7 সংস্থা। এরপরটিতে আমাদের সময়, কারাবন্দী রাজনীতিকদের হাতে মোবাইল ফোন, আক্রান্ত হলেই গুলি করবে পুলিশ, জাতীয় সংলাপের পরিবেশ উন্মুক্ত করুন খালেদা। যাচ্ছি পরটিতে, দৈনিক আজকালের খবর, আইএসের নামে টুইটকারী আটক, কাইয়ুমের ভাই মতিন রিমান্ডে। গল্পের উল্টো চিত্র, হতবাক সবাই। যাচ্ছি পরটিতে, আজকের পত্রিকা, আক্রমণ হলেই পাল্টা গুলি। আরো আছে পত্রিকা, আমরা দেখব। প্রফেসর ফেরদৌস হোসেন, আমরা আপনার কাছে যেটি জানতে চাই যে পুলিশও আক্রান্ত এবং আক্রমণ হলেই পাল্টা গুলি। সেদিন পুলিশ ছিল আরো অনেকে যখন কোপানো হলো, তো এই প্রেক্ষিতে যে সিদ্ধান্ত, এটাকে যদি কিভাবে? আচ্ছা, আমি যতটুকু জানি, মনিরুজ্জামান ভাই আছেন, উনি হয়তো কারেকশন করবেন, আমি যতটুকু জানি যে এরকম একটা আইন আছেই যে যদি কর্তব্যরত অবস্থায় পুলিশ বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো দ্বারা আক্রান্ত হয়, তাহলে তার সেলফ ডিফেন্সের জন্য সে প্রয়োজনে গুলি করতে পারে। এটা তো আইনেই আছে, এটা তো নতুন করে আবার নির্দেশ দেওয়ার আসলে কিছু আছে কিনা আমি শিওর না। এক, আর 2 নম্বর হচ্ছে যে এখন আপনি পুলিশকে যদি ব্যাপারটা এরকম হয় যে পুলিশ আক্রান্ত, সে গুলি করেছে, এটাকেও কিন্তু তাকে প্রমাণ করতে হবে যে আমি আক্রান্তই হয়েছিলাম এবং আমার জীবন বা আমার দায়িত্ব পালনে আমি বাধাপ্রাপ্ত হচ্ছিলাম কোন গোষ্ঠী বা ব্যক্তি দ্বারা, অতএব সেই ক্ষেত্রে আমি গুলি করেছি। তারও গুলি করারও বোধহয় কতগুলো নিয়ম আছে, জাস্টিফাই করতে, যে প্রথমে পায়ে গুলি করতে হয় বা নিচের দিকে গুলি করতে হয় ইত্যাদি। কিন্তু এখন যদি ব্যাপারটা এরকম হয় যে এই লাইসেন্স পেয়ে আপনি ওই মানে গুলির মানে কি বলে অ্যাকাউন্টেবিলিটি বিহীন গুলি যদি চলতে থাকে, তাহলে তো মানুষের জীবনের যে সংখ্যা, এটা আরো অনেক বেশি বেড়ে যাবে, আরেক ডাইমেনশন। হ্যাঁ, এবং এমনিতেই তো গুম, তারপরে নানা ধরনের কি বলে যে এক্সট্রা জুডিশিয়াল কিলিংস, এগুলো নিয়ে দেশে আমাদের দেশের মানবাধিকার সংগঠনগুলো, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলো এবং যারা ভিকটিম বা শুভবুদ্ধির মানুষ যারা, তারা সবাই ব্যাপকভাবে উদ্বিগ্ন যে রাষ্ট্রের এই চরিত্র যদি ক্রমান্বয়ে মানে বাড়তে থাকে বা এই চরিত্র যদি রাষ্ট্র ধারণ করতে থাকে, তাহলে তো দেশে আইনের শাসন বলে কিছু থাকবে না, এটা একটা পুলিশি রাষ্ট্রে পরিণত হবে এবং সেই ক্ষেত্রে গণতন্ত্র, জননিরাপত্তা এসবই বিপন্ন হয়ে পড়বে। এখন পুলিশ আক্রান্ত হলে সেটা ডিফেন্স তো সে দিতেই পারত, সেখানে তো পুলিশ ডিউটিরত অবস্থায় ছিল এবং কোন কোন পুলিশ যে আক্রান্ত হয়েছে তার বাইরেও তারও পুলিশ সদস্য ছিল, তার মানে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছিল, পালিয়ে গিয়েছিল অথবা তারা অপ্রস্তুত ছিল এরকম। তাহলে আমি যখন ডিউটিতে থাকি, পুলিশ বাহিনীর মতো একটা বাহিনী, ডিউটিতে থাকা অবস্থায় আপনাকে ডিউটিতেই থাকতে হবে। এখন আপনি ডিউটিতেও থাকবেন, বসে বসে আবার আপনি মোবাইল টেলিফোনে বাড়িতে গল্পও করবেন, এটা দুইটাতে একসাথে হবে না। ডিউটি টাইমে সঠিকভাবে ডিউটি পালন করেন, আপনি এটা করতে পারেন যে হ্যাঁ ডিউটির নীতিমালা আপনি ঠিক করে দিতে পারেন যে পুলিশ কিভাবে ডিউটি পালন করবে, কতটুকু সতর্কতা অবলম্বন করবে। কিন্তু অনেক সময় হয় কি যে আমরা একেবারে অ্যাবাউট টার্ন করি, এক সময় হয়তো এত ঢিলেঢালা ভাব যে আপনি মানুষকে কি রক্ষা করবেন, আপনি নিজেকেই রক্ষা করতে পারেন না। আবার ওইটা যখন নিজের উপর এসে যায়, তখন এমন একটা চাপিয়ে দেন যে যখন পুলিশ আবার মানে খুব অতি উৎসাহী হয়ে হয়তো পাখির মতো গুলি করে মানুষই মেরে আপনার কাছে প্রশ্ন, এই একই প্রশ্নের সাথে পুলিশ কেন আক্রান্ত, এই দুটি প্রশ্ন। না, পুলিশ কেন আক্রান্ত এই কথাটা আগে বলি। আসলে আক্রান্ত তো শুধু পুলিশ না, আক্রান্ত সেটি আমরা বুঝলাম, কিন্তু পুলিশও কেন, তাহলে মুক্ত চিন্তার মানুষ সবাই আক্রান্ত। এই আক্রমণগুলির পুলিশের আক্রমণের পেছনে যেটা কারণ আমার কাছে একটা মনে হয় যে প্যানিক তৈরি করা। হ্যাঁ, কারণ পুলিশ তো আইন শৃঙ্খলা রক্ষা করার কথা পুলিশের, মানুষের নিরাপত্তা দেওয়ার কথা পুলিশ। সেই যদি আক্রান্ত হয় এবং সেই যদি ভালনারেবল হয়, জনদৃষ্টিতে তাকে ভালনারেবল প্রমাণ করা যায়, দেখানো যায়, তাহলে কিন্তু ভীতিটা, আতঙ্কটা অনেক বেশি ছড়ায় আর কি। একটা পুলিশ বা 2জন পুলিশকে হত্যার ঘটনা দেখেন যে কিরকম এটা
এখন আলোচিত বিষয়। মানুষ যেখানেই আমরা যাই, নিশ্চয়ই আপনি এটা ফেস করেছেন, হ্যাঁ, সব জায়গায় কিন্তু এই আলোচনাটা চলছে। হ্যাঁ, সুতরাং যারা হত্যাকারী, যে জঙ্গিরাই, আমি মনে করি জঙ্গিরাই করছে, যে জঙ্গিরা এই হত্যাকাণ্ড সঙ্গে সংগঠিত, তাদের উদ্দেশ্য কিন্তু সফল হয়ে গেছে। তারা কিন্তু প্যানিক তৈরি করে ফেলতে পারছে। তো এই পুলিশের আক্রমণের পিছনে মূল কারণ হচ্ছে এই জায়গাটা। আর পুলিশ আজকে এই যে গুলির যে কথাটি আপনি বললেন, এমনি সেলফ ডিফেন্সে গুলি করার ঘটনা তো আছে, তবে আশ্চর্যের বিষয় হলো রাতের অন্ধকারে ক্রস ফায়ারে মানুষ মারে ফেলতে পারে পুলিশ, তখন মিস হয় না। কিন্তু দিনের বেলায় হাতে অস্ত্র থাকার পরেও আক্রান্তকারীকে, মানে আক্রমণকারীকে গুলি করতে পারে না, এইটা আমার কাছে একটা রহস্যজনক বিষয় মনে হয় আর কি। এবং এর পিছনে আমি যেটা চিন্তা করছি, মূল কারণটা হচ্ছে মোটিভেশন। পুলিশের মোটিভেশনটা ঠিক নেই। পুলিশকে কি করতে হবে, কি করা উচিত, সেটা কিন্তু ঠিক নেই। পুলিশকে এমনভাবে, শুধু এই সরকার না, সব সরকারের আমলে এমনভাবে দলীয়করণ করা হয়েছে, দলীয় কাজে ব্যবহার করা হয়েছে, পলিটিসাইজেশন হয়েছে, যে পুলিশ আজকে তার নিজের দায়িত্ব সম্পর্কে সচেতন না, মোটিভেটেড, কারেক্টলি মোটিভেটেড না। আচ্ছা, তা না হইলে ধরেন যে এটা তো একটা স্বাভাবিক বুদ্ধি, পুলিশ লাগবে না। ধরেন আমরা তিনজন এখানে আছি, আমাদের তিনজনের সামনে আমাকে যদি কেউ আক্রমণ করে, আপনারা দুজন নর্মাল রিফ্লেক্সটা কি, মানুষের রিফ্লেক্স অ্যাকশন বলে একটা কথা আছে না, রিফ্লেক্সটা কি, আপনারা তো আগে আসবেন আমাকে। যে ঘটনাটি ওই টুটুল শুদ্ধস্বরের যে প্রকাশক সেখানে ঘটেছে, হ্যাঁ, আসলে মারতে গেছিল টুটুল, ওরা দুজন এসে তাকে রক্ষা করতে ফাইট করতে, তারা এটাই তো স্বাভাবিক। সুতরাং পুলিশকে মারতে গেল আর বাকিরা পালায় চলে গেল শালবনের ভিতরে, হ্যাঁ, এই দিয়ে তো পরিষ্কার বোঝা যায় যে দে আর নট কারেক্টলি মোটিভেটেড। ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যেতেই হবে এখন, আমরা একটা বিরতিতে যাই। দর্শক, আমরা একটা বিরতিতে যাচ্ছি, ফিরবো খুব শিগগিরই, আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ আমাদের সাথে থাকবার জন্য। আমরা বিরতিতে ছিলাম, ফিরে এলাম। আমরা একটা বিষয় নিয়ে কথা বলি, সেটি হচ্ছে যে জাতীয় সংলাপ চান বেগম খালেদা জিয়া। তিনি একটি বিবৃতি দিয়েছেন এবং সেই বিবৃতিতে সই করেছেন আসাদুজ্জামান রিপন, দলের মুখপাত্র। বর্তমান সময়কে খালেদা জিয়া ক্রান্তিকাল হিসেবে আখ্যা দিয়ে বলেছেন, সংকট উত্তরণে সরকার কর্তৃত্ববাদী মনোভাব থেকে সরে এসে একটি জাতীয় সংলাপের সূচনার পরিবেশ উন্মুক্ত করবে, এমন তার আশা। কি বলবেন খন্দকার? আইডিয়ালি তো এটা ঠিক আছে, যে কোনো আইডিয়াল কন্ডিশনে এটাই তো হওয়া উচিত। আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে বা ইংল্যান্ডের ক্ষেত্রে কি দেখি, ন্যাশনাল ক্রাইসিসের সময় দলমত নির্বিশেষে সবগুলো দল একসাথে বসে আলোচনা করে, একটা কমন ওয়ার্ক পাথ ঠিক করে, ওয়ার্ক ঠিক করে, লাইন ঠিক করে, এটা তো আইডিয়ালি ঠিক আছে। কিন্তু প্রবলেমটা হলো যে আমাদের দেশে তো কন্ডিশনটা আইডিয়াল না। দলগুলি হচ্ছে পরস্পর মুখোমুখি। আর বিএনপির ক্ষেত্রে যেটা আমি পার্সোনালি মনে করি যে সমস্যা, সেটা হচ্ছে জামাত কানেকশন, জামাতের সঙ্গে তার জোট আছে। এখন জামাতের সঙ্গে জোট থাকলে অন্যান্য দল কেন আসবে, যারা মুক্তিযুদ্ধের পক্ষের দল, তারা কেন আসবে? তারা তো আসবে না। তো ওই জায়গাটা বিএনপিকে ভাবতে হবে যে রিয়েলি তারা সিনসিয়ার হয়, আন্তরিক হয় জাতীয় সংলাপের ক্ষেত্রে, তাহলে যারা মুক্তিযুদ্ধ বিরোধী দল যেগুলো তাদের সঙ্গে আছে, তাদেরকে পরিহার করে তাকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ, আবার সরকারের দিক থেকেও এই জায়গাটা বলতে হবে যে হ্যাঁ, এটা একটা ন্যাশনাল ক্রাইসিসের দিকে হইতে পারে বা ন্যাশনাল ক্রাইসিস তৈরি হচ্ছে, লেট আস ওয়ার্ক টুগেদার টু ফাইট ইট আউট। তো সেটাও তাকে আন্তর্জাতিকভাবে করতে হবে। কিন্তু অভিযোগ তো তাদের বিরুদ্ধেই করা হয়, তখন তাদের সাথে এবং তাদেরকে বললাম যে আমাদের এখানে কন্ডিশন, ওই জন্য তো বললাম যে আমাদের এখানে কন্ডিশনটা আইডিয়াল না। এই পক্ষ ওই পক্ষের কথা বলতেছে, আবার ওই পক্ষ এই পক্ষের কথা বলতেছে, সেখানে তো বললাম আইডিয়াল। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক ফেরদৌস হোসেন। যখন অভিযোগটি করা হয় বিএনপি, জামাত, তাদের বিরুদ্ধে জঙ্গিবাদকে প্রশ্রয় দেয়া কিংবা লন্ডন থেকে ষড়যন্ত্র করা হচ্ছে, এই ধরনের অভিযোগ যখন সামনে আসে, তখন এই যে জাতীয় সংলাপের যে বিষয়টি, সেটি কতটা ফলপ্রসূ হতে পারে বা আদৌ সম্ভব? আচ্ছা, আমি দুইটা কথা আগে বলি, খুব সংক্ষেপেই বলি। জি, এখানে আমি আজকে বাংলাদেশ প্রতিদিন, 5 নভেম্বরে বাংলাদেশ প্রতিদিনে ওরা একটা ইয়ে করেছে, দোষারোপের রাজনীতি। সেখানে আমি দুইটা জাস্ট খালি হেডিং গুলো পড়ছি। সৈয়দ আবুল মকসুদ উনি বলেছেন, নষ্ট রাজনৈতিক সংস্কৃতি দায়ী, মানে এই ঘটনার জন্য। আর ডক্টর অনুপম সেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন, উনি বলছেন যে ব্লেম গেমে অপরাধীরা আড়ালে যাচ্ছে। তার মানে কি, যে আমাদের এখানে রাজনীতিতে এই ব্লেম গেম আছে। আপনি এটা আমি মেনে নিচ্ছি যে জামাতের সাথে, বিএনপির সাথে জামাত আছে এবং জামাত যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত,
স্বাধীনতার যুদ্ধের সময় তাদের ভূমিকা ইত্যাদি, এগুলো একটা ব্যাপার আছে। কিন্তু আপনি লক্ষ্য করেন যে বেশ মানে গত মাসের এই মাসের আগের মাস থেকেই তার আগের 2-3 মাসে পত্রিকায় প্রচুর এরকম নিউজ এসছে ভিতরের পাতায়, সাধারণত ভিতরের পাতাগুলোতে, যে দেশের বিভিন্ন জায়গায় শত শত জামাতের লোক আওয়ামী লীগে যোগদান করছে এবং আওয়ামী লীগের নেতারা ফুলের মালা দিয়ে তাদেরকে বরণ করে নিচ্ছে। তার মানে কি, যে একেবারে স্বচ্ছ যে দৃষ্টিভঙ্গি, যে না আমি জামাত মুক্ত থাকব বা আমি ধর্মীয় রাজনীতির কলুষতা যেটাকে তারা মনে করে তার থেকে মুক্ত থাকব, তা তো তারা থাকছেন না। তারপরেও আমি মনে করি যে উনি যেটা বলছেন আমি তার সাথে একমত, যে তারপরেও খালেদা জিয়ার এই আহ্বান ফলপ্রসূ হবে না। এই কারণে যে আপনি বি চৌধুরী বলেন, ডক্টর কামাল হোসেন বলেন, সিপিবি বাসদ বলেন, বাম মোর্চা বলেন, কাদের সিদ্দিকীর পার্টি বলেন, এই ধরনের যেসব দলগুলো, বা রব জাসদ বলেন, এই যে দলগুলো এখনো কোনো জোটের মধ্যে নাই। তো যতই আপনি বলেন ন্যাশনাল ইউনিটি, এটা তো জাস্ট কথার কথা। এটা ডক্টর কামাল হোসেন এর আগে বহুবার কল দিয়েছেন, কাজ হয় নাই, এবারও হবে না। এখন যেটা হতে পারে সেটা হচ্ছে যে সরকার বিরোধী দলগুলোর মধ্যে একটা গ্রেটার ইউনিটি। সেটাও সম্ভব হবে না যদি বিএনপির সাথে জামাতের জোট থাকে। তাহলে এই দলগুলো কিন্তু জামাত থাকলে আসবে না, এটাই হচ্ছে বাস্তবতা। এখন খালেদা জিয়া আসলে বোঝা যাবে যে অ্যাকচুয়ালি ওনার স্ট্র্যাটেজি কি হচ্ছে বা মডালিটি কি হচ্ছে, কিভাবে অগ্রসর হচ্ছেন। এটা আমার মনে হয় আমাদের আরো কিছুদিন ওয়েট করতে হবে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে, খন্দকার মনিরুজ্জামান, অধ্যাপক ফেরদৌস হোসেন এবং আমাদের সাথে ছিলেন মারুফ রসুল। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সময় আজকের মতো শেষ হয়ে গেল। নিশ্চয়ই খুব শীঘ্রই আবার একসাথে বসার সুযোগ পাবো। দর্শক, সবচেয়ে বেশি ধন্যবাদ আপনাদেরকে যারা রাত জেগে এই অনুষ্ঠানটি দেখেন, আমাদের সাথে থাকেন। আপনারা সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। আশুলিয়ায় পুলিশ হত্যায় মামলা, সন্ত্রাস দমনে ভিন্ন কৌশলের তাগিদ। তবেলা হত্যা মামলায় আটক বিএনপি নেতার ভাই রিমান্ডে। গণজাগরণের কফিন মিছিল, স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি। মানুষের জীবন বদলে দিতে ডাচ ব্যবসায়ীদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান। টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহালের আশ্বাস অর্থমন্ত্রী। ইনজুরিতে সৌম্য সরকার, দলে ফিরলেন ইমরুল কায়েস। সাভারে পুলিশ হত্যাকাণ্ডের ঘটনাস্থল সিআইডির পরিদর্শন, মাত্র 5 মিনিটে অপারেশন শেষ করে দুর্বৃত্তরা। দায় স্বীকার করেছে আইএস, দাবি সাইট ইন্টেলিজেন্সের। ডিআইজি বললেন তথ্য সত্য নয়। ব্লগার হত্যা ও হামলায় জড়িতদের গ্রেপ্তার দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে গণজাগরণ মঞ্চের কফিন মিছিল, পুলিশের বাধা, স্মারকলিপি পেশ। তাবেলা হত্যার ঘটনায় গ্রেপ্তার বিএনপি নেতার সাবেক কমিশনার কাইয়ুমের ছোট ভাই মতিন 8 দিনের রিমান্ডে। সেনাবাহিনীর কাছে অস্ত্র জমা দিল মুরং ন্যাশনালিস্ট পার্টির ৭৯ সদস্য। স্বাভাবিক জীবনে ফিরতে পেরে স্বস্তি, যথাযথ পুনর্বাসনের দাবি। স্থানীয় সরকার নির্বাচনের আচরণবিধি প্রস্তুত হয়েছে জাতীয় নির্বাচনের আদলেই। দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন মন্ত্রী এমপিরাও। এবং একই রোগ নির্ণয়ে ডায়াগনস্টিক সেন্টারগুলোর রিপোর্টে কোনো মিল নেই, নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন চার্জ। মান যাচাইয়ের আশ্বাস স্বাস্থ্য বিভাগের। তাবেলা সিজার হত্যায় বিএনপি নেতা কাইয়ুমের ভাই মতিন রিমান্ডে, গ্রেপ্তারের স্থান এবং সময় নিয়ে পরস্পর বিরোধী তথ্য। আশুলিয়ায় পুলিশ হত্যায় জড়িতরা চিহ্নিত হয়নি, এখনো আইএসের সম্পৃক্ততার দাবি উড়িয়ে দিচ্ছেন শীর্ষ কর্মকর্তারা। লেখক ও প্রকাশকের উপর হামলার নিন্দা, জাতিসংঘ মানবাধিকার কমিশনের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান। ইনজুরি কারণে জিম্বাবুয়ে সিরিজে থাকছে না সৌম্য, প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ভালো হলেও বোলিং নিয়ে দুশ্চিন্তায় টাইগাররা। Was there a bomb on board the Russian passenger jet which crashed last weekend over the Sinai? Russia and Egypt say they've seen no evidence to confirm the theory, but the British Prime Minister defends his decision to suspend all flights to the area. Voices and cries for help from the rubble of a collapsed factory in Lahore. At least 20 people have been killed, but more than 100 labourers have been rescued.
Burmese opposition leader Aung San Suu Kyi says she will run the government if her party wins Myanmar's elections this Sunday, even though she's barred from the post of president. This is CNN. The U.S. and U.K. say signs point to the possibility a bomb knocked a Russian airliner out of the sky, killing everyone on board. But Egyptian officials say not so fast. We'll have details and analysis ahead. And if it was a bomb, how did it get on the plane and who put it there? Security under heavy scrutiny in Sharm el-Sheikh. Plus, cat and mouse on the high seas. A Chinese fast attack submarine keeps close tabs on an American aircraft carrier.